সমসাময়িক অর্থনৈতিক বাস্তবতায় একরকম ঘোষণা দিয়েই সংকোচনমুখী বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী, যার মাধ্যমে সামষ্টিক অর্থনীতির ভারসাম্য ফিরিয়ে লক্ষ্য রয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের। যদিও বাজেটের বিভিন্ন দিক নিয়ে সমালোচনা হচ্ছে নানা মহলে। গবেষণা সংস্থা সানেম আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে 6.5% মূল্যস্ফীতি নামিয়ে আনা অসম্ভব। এ সময় বাজেটের আকার ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। নতুন কোনো ধরনের পদ্ধতি যেটার মাধ্যমে আসলে 9-10% যে ইনফ্লেশন সেই মূল্যস্ফীতিটাকে কমিয়ে 6.5% আনার বিষয়টা, সেই ধরনের তেমন কিছু কিন্তু পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি। বাজেটে যেটা ধারণা করা হচ্ছে 6.5% মূল্যস্ফীতি নেমে আসবে, এটা আসলেই সম্ভব না। এবং আমাদের হয়তো এরকম একটা উচ্চ মূল্যস্ফীতির মধ্যে দিয়ে আরও বেশ কিছু সময় যেতে হবে। এ সময় ঋণ ও কর খেলাপিদের এক হাত নেন সংস্থাটির নির্বাহী পরিচালক। বলেন, আর্থিক খাতের অপরাধীরা এক সূত্রে গাঁথা। সমালোচনা করেন ঋণ খেলাপিদের বিরুদ্ধে বাজেটে ব্যবস্থার ঘোষণা না থাকার। কালো টাকা সাদা করার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলে সংস্থাটি। যারা কর খেলাপি, যারা ঋণ খেলাপি, যারা কালো টাকা কোনো না কোনোভাবে তারা এক সূত্রে বাঁধা, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ইতস্ততা কেন? 15% হারে কালো টাকাকে সাদা করার যে বিষয়টা, সেটা যদি করা হয় তাহলে যারা সৎ ব্যবসায়ী তারা কিন্তু ভীষণভাবে নিরুৎসাহিত হয়, এবং এই নিরুৎসাহিত হওয়ার প্রক্রিয়াটা কিন্তু স্বাভাবিকভাবে ব্যবসা করা, দেশে টাকা রাখা, দেশে বিনিয়োগ করা, এই পুরো বিষয়টার ক্ষেত্রে কিন্তু একটা নেতিবাচক ফল আসবে। সুতরাং তখন দেখা যাবে যে টাকা পাচার করার যে প্রবণতা, সেটা তখন আরো বেড়ে যেত। ব্যাংকিং খাতে যথাযথ সংস্কার কেন করতে পারছে না সরকার, প্রশ্ন ওঠে সেই বিষয়েও। কেন ব্যাংকিং খাতে বড় ধরনের সংস্কার করা যাচ্ছে না? এখানে কি তাহলে সংস্কার বিরোধী যে শক্তিগুলো, তারা কি এতটাই শক্তিশালী যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন? রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন। এই বাজেট জানান, অর্থনৈতিক অনিশ্চয়তা ও সংকট দূর করা, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে দেশের উন্নতি নিশ্চিত করাই বাজেটের লক্ষ্য। দাবি করেন এটি পরিমিত, বাস্তবসম্মত, গণমুখী। স্বাগত জানান দলের পক্ষ থেকে। সিপিডি কি বললো, টিআইবি কি বললো, সুজন কি বললো, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ওরা সবাই বিএনপির সুরে সুর মিলিয়ে কথা বলে। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে ওবায়দুল কাদের বলেন, অনেকের হাতের গোপন টাকা উদ্ধার করতেই এমন উদ্যোগ। এর মাধ্যমে অন্যায় অবৈধ কাজের শাস্তি মওকুফের সুযোগ নেই। মন্তব্য করেন, বিএনপির মতো বাজেটের আগে তাদের কোন অর্থমন্ত্রীকে ভিক্ষার ঝুলি নিয়ে দৌড়াতে হয়নি। তাদের বাজেট সর্বশেষ ছিল 68,000 কোটি টাকা। তারপরও বাজেটের আগে সাইফুর রহমানকে প্যারিসের কনসোর্টিয়াম বৈঠকে দৌড়াতে হয়েছিল ভিক্ষা ঝুলি নিয়ে। ওবায়দুল কাদের বলেন, বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ আছে বটে, তবে তা অতিক্রমে কাজ শুরু হয়েছে। একটা চ্যালেঞ্জ আছে, সেটা হলো বাস্তবায়ন। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। এবং বাস্তবায়নের আমার আব্বুর জমি বেচা টাকা, আমার মার কানের দুল বেচা টাকা, তারপরে সুদের পর লিচি টাকা, এই যে টাকাগুলি আমি লিয়াইছি, তাহলে আমি এই টাকাগুলি যদি ব্যাক না পাই তাহলে আমি কি করব? 8 দিন ধরে বিমানবন্দর থেকে রিক্রুটিং এজেন্সির অফিস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সবার দ্বারে দ্বারে ঘুরছেন পাবনার আসাদুল্লাহ। সরকারের ঘোষণা ছিল 78,000 টাকায় মালয়েশিয়া যাওয়া যাবে। সেখানে 5.5 লাখ টাকা দিয়েও হয়নি কিছুই। ভিসা মিললেও মেলেনি টিকিট। 31 মে শেষ দিন মালয়েশিয়া যেতে পারেননি তার মতোই প্রায় 17,000 বাংলাদেশি, যার দায় রিক্রুটিং এজেন্সিগুলোর উপর চাপালেন কর্মীরা। কইছি যে ভাই, গরিবের ফেরারে এই কেটে লাথি মারা ঠিক হয় না। এবারে উত্তরে খালি একটা মেসেজ আছে যে ভাই আমরা লাথি মারি, তোমাকে ফেটে লাথি মারছে সরকার। আমরা টাকা দিছি 6 লক্ষ, তাহলে আমাকে 1 লক্ষ টাকা দেবেন, আমাকে টাকার ব্যবস্থা কি হবে বাদ বাকি? আমরা টাকা যারা দিচ্ছেন তার থেকে টাকা উঠাইবেন। প্রশ্ন হলো, বিএমইটির ছাড়পত্র থাকা সত্ত্বেও যারা মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের কি হবে এখন? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে প্রয়োজনে দেওয়া হবে ক্ষতিপূরণ, তবে কোন প্রক্রিয়ায় সেটি স্পষ্ট নয় এখনো।
মালয়েশিয়ার শ্রমবাজারের নিয়ন্ত্রণ ছিল 25টি রিক্রুটিং এজেন্সির হাতে, যারা 16,970 কর্মীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে 850 কোটি টাকা। উল্টো তারা এখন ঘটা করে দায় চাপাচ্ছে মধ্যস্বত্বভোগীদের ওপর। আমিও শুনেছি অনেকের কাছ থেকে প্রায় 4,44,000, 5,44,000 বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। এটা একটি দালাল শ্রেণী অথবা মধ্যভোগী কেউ না কেউ এই টাকাটা নিয়েছে। মালয়েশিয়া সরকারের স্পষ্ট বক্তব্য, আর কোনো কর্মীর প্রয়োজন নেই তাদের, যদিও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীও নাছোড়বান্দা। আমরা অ্যাপিল করেছি যে এই অন্ততপক্ষে এই 17,000 যাদের ভিসা পেয়েছে তাদেরকে তাদের দেশে এন্ট্রি এবং কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য। মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সময় মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সাবেক এই মন্ত্রী বলছেন, কর্মীদের টাকা ফেরত পাওয়া কঠিন, তাদের অন্য দেশে পাঠানোর পরামর্শ তার। আর বাইরের এই নেতা বলছেন, শ্রমবাজারে অরাজকতা দূর করতে মন্ত্রণালয়ের কার্যকরী পদক্ষেপের বিকল্প নেই। আমি কিন্তু খুবই ডিফিকাল্ট পজিশন দেখতেছি এখানে। রেসপন্সিবিলিটি কার উপরে কত বর্তায়, আর এই রেসপন্সিবিলিটি পেমেন্ট কে কত করবে, এইগুলি করতে গেলে বোধহয় 10টা কমিটি আমাদেরকে করা লাগবে। নতুন করে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো প্রকার সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া যাবে না এবং সকল বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি সরকারের নির্ধারিত ব্যয়ে সরকারের মনিটরিংয়ের আয়ত্তে যেন কর্মী পাঠাইতে পারে। কেন মালয়েশিয়াগামী কর্মীদের সাথে অনিয়ম, দুর্নীতি আর প্রতারণা হলো, সেই প্রশ্নের উত্তর খুঁজতে একটি তদন্ত কমিটি আর এসব কর্মীদের তথ্য জানতে গণবিজ্ঞপ্তিতে যেন আটকে আছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। দেশে স্থানীয় সরকারের এক এক পর্যায়ে ভোট হয় এক এক সময়ে, যাতে খরচ বাড়ে নির্বাচন আয়োজনের, দেখা দেয় অস্থিরতা। স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার উপায় খুঁজতেই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সেমিনার, যার আয়োজক নির্বাচন কমিশনের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। অনুষ্ঠানে বক্তারা দাবি করেন, যে উদ্দেশ্য নিয়ে উপজেলা পরিষদ হয়েছিল পূরণ হয়নি সেই লক্ষ্য। স্ট্রাকচারটা ওইভাবে তৈরি করা হয়েছিল, একজন চেয়ারম্যান এবং 2 জন ভাইস চেয়ারম্যান করা হয়েছিল, সাথে পরিষদ তৈরি করা হয়েছিল। ইউনিয়ন কাউন্সিলের যারা নির্বাচিত চেয়ারম্যান তারা পরিষদ হবেন, এই পরিষদটাই নিবে সব ধরনের ডিসিশন। আমি ডিটেলে যাচ্ছি না, কিন্তু সেটা এখন আর হচ্ছে না। যদি প্রশাসনিক কর্তৃত্বের জটিলতায় ভোগে তাহলে কিন্তু স্থানীয় সরকারের এই প্রশাসনটা কোনোদিনই শক্তিশালী প্রশাসন হিসেবে হতে পারবে না। একই আইনে অভিন্ন সময়ে ভোট করার পরামর্শ দেন বিশ্লেষকরা। একটা একীভূত আইন মাদার ল করে পৌরসভা সহ সিঙ্গেল আইনের মধ্যে এনেই এটাকে আমরা করতে পারি। প্রত্যেকের আলাদা আলাদা কাজ থাকবে, প্রত্যেকের আলাদা আলাদা বিধি থাকবে, কিন্তু আইন হবে একটা। তো স্থানীয় সরকার ব্যবস্থাকে দুর্বল হওয়ার দুটো কারণ, একটা হলো মাননীয় সংসদ সদস্যদের হস্তক্ষেপ, আর দ্বিতীয় হলো যে প্রশাসনের নিয়ন্ত্রণ। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে মুখ্য নয় দলীয় প্রতীক। দাবি করেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে এখন আর দ্বন্দ্ব নেই এমপিদের। আইনটা এমনভাবে করা আছে, দলীয় প্রতীকও হইতে পারে, দলীয় প্রতীক ছাড়া হইতে পারে। মাননীয় সংসদ সদস্যরা, আমি মনে করি যে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টের যে আইনটা হচ্ছে, যে বাজেটটা হচ্ছে, যে সমস্ত পলিসি মেকিং হচ্ছে, তো এটা যদি তার এলাকার মানুষকে যদি জানাইতে হয়, তো তাহলে তো তার জন্য গুড অপশন হলো যে উপজেলা পরিষদের তার একটা অবস্থান থাকে। স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার বিষয়ে সরকারের দ্বিমত নেই বলেও জানান মন্ত্রী। আমরা এত হতাশ হওয়ার কোনো কারণ নেই। আশাকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। জ্বালানি সংকট নিয়ে রাজধানীতে জাতীয় মতবিনিময় সভা, যার আয়োজক বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট। এতে উঠে আসে ময়মনসিংহ ও রংপুর জেলার জ্বালানি সংকটের বাস্তবতা। এটা পৌরসভা ছিল। সেমিনারে রংপুরের মেয়র বলেন, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় বিদ্যুৎ পায় না সাধারণ মানুষ। জবাবে পাওয়ার সেলের মহাপরিচালক জানান, সরকার চেষ্টা করছে বিদ্যুতের ঘাটতি মেটাতে। গ্রাম এলাকাগুলোতে এখনো অল ওভার হাফ ডে, মানে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা অ্যাভারেজ বিদ্যুৎ পায়, 12 ঘন্টাই পায় না। এখান থেকে মানুষকে আপনাদের যে প্রপোজাল, এই প্রপোজালের দিকে টুডে অর টুমরো আমাদের যেতেই হবে। এবং বিদ্যুতের অনেক ভোগান্তি আছে বিদ্যুৎ ব্যবহারে। আপনারা বিভিন্ন পত্রপত্রিকা বা আপনারা ফেসবুক মিডিয়ার মাধ্যমে দেখেন যে বিদ্যুৎ লাইনে আমাদের বিশেষ করে বিলিং সিস্টেমের মধ্যে
অনেক কনজিউম হয়েছে একরকম, বিল হয়েছে আরেক রকম। যদিও আমরা 100 ভাগ অ্যাক্সেস টু ইলেকট্রিসিটি আমরা করেছি, কিন্তু এখনও আমাদের এই নিরবিচ্ছিন্ন মানসম্মত বিদ্যুৎ এবং প্রাথমিক জ্বালানির যে ক্রাইসিসগুলো সেগুলো আমাদের রয়ে গেছে। এটা হলো বাস্তবতা। হ্যাভিং সেড দ্যাট আই এম নট ডিনাইং দ্যাট উই নিড টু ট্রানজিট। আমি যেটা বললাম করতে হবে, কিন্তু কবে করব? ওই যে একটু আগে ইনফর্মালি আলাপ হচ্ছিল, আমাদের এই ম্যাডাম উনি একটা সিভিল সোসাইটি অর্গানাইজেশন লিড করতেছেন, জাস্ট ট্রানজিশন, আবার নতুন আরেকটা কথা আসছে। গ্লোবালি চিন্তা করলে আমাদের ক্ষেত্রে সেটাই চিন্তা করতে, জাস্ট ট্রানজিশনটা কখন হবে, আমরা কি এই অবস্থায় প্রস্তুত কিনা, সেই জায়গাগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। রংপুর এবং ময়মনসিংহের আলোচনায় বক্তারা বলেন, গ্রিন এনার্জিতে বিনিয়োগ প্রয়োজন, কমাতে হবে এ খাতে আমদানি নির্ভরতা। সিটির বাইরের যে এলাকাগুলি যেখানে অনেকে আরইবি মানে যে অংশটা আরইবি কভার করে বা পিডিবি কভার করে, সেই অংশটা কিন্তু ইলেকট্রিসিটি সেভাবে পায় না। 350 million euro in loan financing combined with 35 in grant funding with technical assistance is what we directly contribute to advancing and accelerating renewable energy in Bangladesh. I met our energy advisor yesterday at a reception, and I told him, Dr. Tawfiq Elahi Chaudhary, I think it is time to review your energy policy. He said, why? I said, it looks like little dysfunctional. We need to work on it. কারণ আপনি চাচ্ছেন যে মুজিব প্রসপারিটি প্ল্যান 40% রিনিউয়েবল এনার্জি আনবেন বাই 2041, কিন্তু আপনার মূল এমফেসিস স্টিল টুডে অন ইম্পোর্টিং এলএনজি। আমরা সই করেছি 25 থেকে 37 সাল পর্যন্ত এলএনজি ইম্পোর্ট করার বিরাট আমরা সই করে আসছি, আর গত বছর আপনি $2.3 বিলিয়ন খরচ করেছেন ফর ইম্পোর্টিং এলএনজি অ্যান্ড দিস সর্ট অফ থিংস, আর আপনি বলতেছেন 1.7 বিলিয়ন আমি খরচ করব ফর রিনিউয়েবল এনার্জি। ওটা তো চেহারাই দেখিনি। একই সাথে পরিস্থিতি উন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রতিও জোর দেন বক্তারা। or improve the awareness about the transition. মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। The DG স্বাধীনতার পরপরই দুটি উপহারের জাহাজ দিয়ে আন্তর্জাতিক রুটে পণ্য পরিবহনে নাম লেখায় বাংলাদেশ। তবে মূলত এই ব্যবসা শুরু হয় ৭৮ সালে। সরকারি বেসরকারি উদ্যোগে একে একে দেশীয় পতাকায় নিবন্ধিত হয় ৩৬১টি জাহাজ। আয়ুষ্কাল শেষ বা কাটার কারণে এখন টিকে আছে ৯৭টি। সম্প্রতি বাংলাদেশের পতাকায় নিবন্ধন হয়েছে আরও 4টি জাহাজ, যেগুলো সহসাই পণ্য পরিবহনে যুক্ত হবে। ফলে লাল সবুজের আন্তর্জাতিক জাহাজ বহর এখন 101-এর। আসলে বিশ্বে অ্যাভারেজ ফ্লিট গ্রোথ হচ্ছে 2.6% পার ইয়ার। সেই তুলনায় আমাদের গত 3-4 বছরে ফ্লিট গ্রোথ অ্যাভারেজ মোর দেন 9%। কাজে বোঝা যাচ্ছে যে ওয়ার্ল্ড গ্রোথের চাইতে আমাদের গ্রোথ অনেক ভালো। দেশের 7টি সমুদ্রগামী জাহাজ আছে রাষ্ট্রায়ত্ত বিএসসির, তবে সংখ্যায় সবচেয়ে বেশি 24-25টি রয়েছে বেসরকারি কেএসআরএম আর মেঘনা গ্রুপের। দীর্ঘদিন ঘুরে ফিরে কয়েকটি প্রতিষ্ঠান জাহাজ কিনলেও লাভজনক হওয়ায় সম্প্রতি জাহাজ ব্যবসায় নেমেছে 13 প্রতিষ্ঠান। এখন চিন্তা করতেছে একটা ইন্ডাস্ট্রিতে করলে ইনভেস্ট করার পর এটা রিটার্ন আসতে সময় লাগে। শিপিং ব্যবসাতে খুব তাড়াতাড়ি এটা রিটার্নটা পাওয়া যায়, যদিও ঝুঁকি আছে। আমরা ইউরোপ, আমেরিকা, কানাডাতে আমরা ট্রেড করতে পারি, যেখানে ফ্রেট এশিয়ার ফ্রেট থেকে অনেক বেশি। আর মেরিন একাডেমি হয়েছে 4টে, এনএমআই হয়েছে, প্রাইভেট একাডেমি আছে, সব মিলিয়ে একটা আমাদেরকে নাবিকের একটা প্রেশার রয়ে গেছে। যে হারে নাবিক বাড়ছে সে হারে তো জাহাজ বাড়ছে না। জাতিসংঘের অঙ্গসংস্থা আংটারের তথ্য অনুযায়ী সমুদ্রগামী জাহাজের মালিকানার দিক থেকে বাংলাদেশের অবস্থান 35তম, আর এই অবস্থান নির্ণয় হয় জাহাজের পণ্য ধারণ ক্ষমতা 1000 টনের ভিত্তিতে। বাংলাদেশের সমুদ্রগামী জাহাজের গড় পণ্য ধারণ ক্ষমতা ৪৯,৪৬১ টন। এসব জাহাজের নিবন্ধন দেয় নৌ বাণিজ্য দপ্তর। তবে অভ্যন্তরীণ ও উপকূলীয় রুটে চলাচলকারী অনেক জাহাজের ধারণ ক্ষমতা 1000 টনের বেশি হলেও সেগুলোর নিবন্ধন আন্তর্জাতিক রেটিং সংশ্লিষ্ট দপ্তর থেকে না হওয়ায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ। সকল 1000 টনের উপরে জাহাজকে যদি এমএমওতে রেজিস্ট্রেশন করে এই নাম্বারটা যদি আমরা আন্তর্জাতিকভাবে প্রকাশ করতে পারতাম, তাহলে আমাদের পজিশন বিশ্বে 20-এর কাছাকাছি চলে আসতে পারত। সমুদ্রগামী জাহাজ খাতে বাংলাদেশের বিনিয়োগ প্রায় $2 বিলিয়ন। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।
অন্য বছর কোরবানির মতো নয় এবার। 8 মাস ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন, তাই ঈদে কোরবানি পশু বাণিজ্য ও আনন্দ দুটোই মাটি। অন্যান্য বছরে আমাদের কাছে বিক্রির জন্য শত শত গবাদি পশু থাকতো। কোরবানির পশু কিনতে ক্রেতারা এসে ভিড় জমাতেন। তবে এবার মাত্র কয়েকটি ভেড়া আছে। ইসরায়েলের হামলা আমাদের সবকিছু ধ্বংস করে দিয়েছে। মানুষের কপালেই কষ্টে সৃষ্টে খাবার মিলছে, সেখানে পশুর খাবার জোগানো বিলাসিতার চেয়েও বেশি কিছু। একে তো কোরবানির পশুর জোগানই এবার কম, এরপরও যে অল্প কয়টি বাজারে উঠেছে সেগুলো রুগ্ন, হাড় জিরজিরে। অর্থাভাবে অনেকেই এবার কোরবানি দিতে পারবেন না, আর স্বাভাবিকভাবেই যোগান কম থাকায় দামও অনেক চড়া। ঈদুল আজহায় প্রতি বছর আমরা পশু কিনতাম, বাড়ির উঠানে পরিবারের সবাইকে নিয়ে কোরবানি করতাম। সেসব এখন শুধুই স্মৃতি। এবার অর্থও নেই, বাজারে পশুও নেই। এই যুদ্ধ মুসলমানদের কোরবানির আনন্দ কেড়ে নিয়েছে। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছে 36,000-এর বেশি ফিলিস্তিনি, যার মধ্যে 15,000-এর বেশি শিশু, আহত 83,000-এর বেশি। মাসুম রাব্বি, চ্যানেল 24। স্লোগানে স্লোগানে মুখরিত গ্র্যান্ড পেইরি ক্রিকেট স্টেডিয়াম কমপ্লেক্স। রাতের আধার ভেঙে আলোয় উজ্জ্বল ডালাস, তার মূলে টাইগারদের জয়। কীর্তিময় না হলেও স্বস্তি। ঢাক ঢোল বাজিয়ে আনন্দে মেতেছিলেন সমর্থকরা। তো ওই ওভারটা 3-6 ওটাই আমাদের ম্যাচটা ঘোরানোর সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। আমরা ইউএসএ তে বাংলাদেশে খেলা দেখতে পারি, অনেক ভালো লাগছে। এন্ড বাংলাদেশের ফার্স্ট ম্যাচে জিতবে, এত কিছু ইয়েতে হারার পরেও বাংলাদেশ জিতছে, এটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আমরা প্রচন্ড ভাবে সাপোর্ট করেছি, সব মিলে একটা কি বলবে অ্যামেজিং ম্যাচ হয়েছে। আশা করি নিউ ইয়র্কে এবং ওয়েস্ট ইন্ডিজে যেগুলি হবে তারা তাদের সেরা খেলাটা দিবে। গ্যালারিতে হৃদযন্ত্রের পরীক্ষা দিতে হয়েছে, বারবার এমন পরীক্ষাতে আপত্তি নেই। অল্পের জন্য মনে করেন আমরা অনেকজন ছিলাম, হার্ট অ্যাটাক করে ফেলতাম। লাস্ট মোমেন্টে এমন একটা পজিশনে নিয়ে এসে পরে টিমে মনে হয় যে এখনই হার্ট অ্যাটাক করতে হবে। কারো আনন্দ আরো বাড়িয়ে দিয়েছে সাকিব আল হাসানের অটোগ্রাফ। আমি ম্যাচ জিতছি এবং সাকিবের অটোগ্রাফ পাইছি, হ্যান্ডশেক করছি ভাই। তবে এমন জয় পুরোপুরি আনন্দ দিতে পারছে না ক্রিকেট বোর্ড কর্তাদের। লিটন রানে চলে এসেছে, তো এটা আমাদের জন্য একটা স্বস্তির ব্যাপার। এই ম্যাচটা ইম্পর্টেন্ট ছিল দুই দলের জন্য। সেই ম্যাচটা জেতার পরে ডেফিনেটলি একটুখানি আশা করতেই পারে। দ্য বোলিং ইউনিট বোল্ড ওয়েল, দেয়ার ওয়াজ ফিউ ল্যাপসেস, বাট আমার মনে হয় যে ব্যাটিং ইউনিট আমরা এই ভুলগুলো যেন না করি। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের পরাজয় আর বাজে বিশ্বকাপ মিশন আশাহত করেছে লঙ্কান সমর্থকদের। শ্রীলঙ্কার বিদায় এক প্রকার নিশ্চিত। আকাশে উঠছে বাংলাদেশ দল, উঠছে সমর্থকরা। মিশন এবার নিউ ইয়র্ক। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ডালাস, যুক্তরাষ্ট্র।